মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। রান্না তো হয়নি বাবা, তোর বাবা বাজার করে নিয়ে আসলে তারপর রান্না করব। আমি তো খিদে সইতে পারি না মা, ঘরে যা আছে তাই খেতে দাও। তাহলে যা, এখন কটা চিড়া মুড়ি খেয়ে নে, তোর বাবা বাজার করে আনলেই রান্না চড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে মা, আমি ঘরে গিয়ে কটা চিড়ে আর মুড়ি খেয়ে নিই। ছেলেটার খিদে পেয়েছে, কখন ওর বাবা বাজার করে আনবে কে জানে। কই গো মিনা, কোথায় তুমি? বাজার এনেছো? হ্যাঁ, আর বলো না, সুরেশের দোকানে আজকে ভালো মাংস নেই। পুরো বাজার ঘুরে ভালো মাংস খুঁজতে অনেক সময় লেগে গেল, তাই তো বাজার আনতে দেরি হয়েছে গো। মাংস? তুমি আজ আবারও মাংস এনেছো? হ্যাঁ, মাংস ছাড়া কি খাওয়া যায় নাকি? তা মাংস কেনার টাকা পেলে কোথায়? আমি যতদূর জানি তোমার হাতে তো কোনো টাকা পয়সা নেই। ওই করিমের কাছ থেকে কিছু টাকা ধার করেছি। আবার টাকা ধার করেছো? তুমি আগের টাকাগুলোই তো ফেরত দাওনি, আর এখন কিনা আবার ধার করেছো? হ্যাঁ, তাতে কি হয়েছে? এমন তো না যে আমি টাকাগুলো ফেরত দেব না। হাতে টাকা আসলেই আমি টাকাগুলো ফেরত দিয়ে দেব, বুঝলে? ধার করে এসব মাছ মাংস খাওয়ার কি কোনো প্রয়োজন আছে? বলো কি তুমি? মাছ মাংস ছাড়া তো আমি খেতেই পারি না। আমি কি না খেয়ে মরবো নাকি? শাকসবজি দিয়েও তো খাওয়া যায়। তুমি না হয় শাকসবজি কিনে আনতে, টাকা ধার করে মাছ মাংস কেনার কোনো প্রয়োজন ছিল না। বলো কি তুমি? শাক সবজি দিয়ে কি আমি খেতে পারি? ওসব তো গরু ছাগলের খাবার। শাক সবজি খেতে গেলে তো আমি মরেই যাব। না 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 বাবু, ওসব আমি খেতে পারবো না। মাছ মাংস ছাড়া আমার চলবেই না। এভাবে ধার করে আর কতদিন মাছ মাংস খাবে শুনি? শোনো, এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। টাকা ধার আমি করেছি, টাকা ফেরত আমিই দেব। তোমার কাজ রান্না করা, তুমি শুধু রান্না করবে, বুঝলে? টাকা ধার করো ঠিক আছে, কিন্তু চিন্তা তো আমার হয়। এমন ধার দেনা করতে করতে না জানি কোন সমস্যায় পড়ো, জানি না কি আছে কপালে। এত চিন্তা করো না তো। ভালো মাংস এনেছি, খুব ভালো করে ঝাল দিয়ে ঝোল ঝোল করে অনেক মজা করে মাংস রান্না করো। টুনু কোথায়? টুনু ঘরে চিড়ে মুড়ি খাচ্ছে। আমার ছেলে গরিবের মতো চিরামুড়ি খাচ্ছে? বলো কি তুমি? যাও, এক্ষুনি মাংস চড়িয়ে দাও। বাপ বেটা মিলে আজ মজা করে মাংস দিয়ে ভাত খাবো। যাও যাও। ইস, ধার করা টাকায় ফুটানি দেখে মরে যাই, সত্য সব। ধার করে হোক আর যেভাবেই হোক, মাছ মাংস আমি খাবোই খাবো। আহ আহ। আহ, আজকের মাংসটা যা মজা হয়েছে না, ইচ্ছে করছে আরো 2-3 হাঁড়ি মাংস খেয়ে ফেলি। বাবা টুনু, মাংসটা খেতে কেমন হয়েছে? খুব মজা হয়েছে বাবা, খুব মজা। তাহলে খাচ্ছিস না কেন? এত অল্প খেলে কি চলে? খা বাবা, বেশি করে খা। কই গো, তুমিও খেয়ে নাও। তুমিও খেয়ে নাও আমাদের সাথে। মাংসটা দারুণ রেঁধেছ আজ। থাক, তোমরাই খাও, আমি পরে খাবো। আরে তাজা তাজা মাংস আর তাজা তাজা রান্না, খেয়ে নাও খেয়ে নাও। তাজা থাকতে থাকতে যে স্বাদ পাবে, পরে কিন্তু সেটা পাবে না, বুঝলে? থাক থাক, তোমরাই খাও। আমার অত স্বাদের খাবার না খেলেও চলবে, ধারের টাকায় কেনা খাবার আমার গলা দিয়ে নামবে না। খোঁচা মেরে কথা বলার স্বভাব তোমার আর গেল না, তাই না? কই গো নুরু, নুরু বাড়ি আছো? নুরু। এই সেরেছে রে, এটা তো রফিকের গলা বলে মনে হচ্ছে। কোথায় লুকাই কোথায় লুকাই, পেয়েছি। আরে কি হলো, তুমি খাটের নিচে লুকিয়ে পড়লে যে? আরে তুমি দেখছো না, রফিক এসেছে। হ্যাঁ, রফিক ভাই এসেছে তো কি হয়েছে? হ্যাঁ, ওনাকে দেখে লুকাতে কেন হবে? আরে রফিকের কাছ থেকে টাকা ধার করেছিলাম, সে টাকাটাই নিতে এসেছে আজ। লুকোনো ছাড়া কোনো গতি আছে নাকি? তুমি তার টাকা ফেরত না দিয়ে এসব মাছ মাংস কিনে খাচ্ছ? আর কথা বলো না, কথা না বলে তাড়াতাড়ি যাও, ওকে বাড়ি থেকে ভাগাও। যাও তাড়াতাড়ি যাও। কতক্ষণ আমি খাটের নিচে লুকিয়ে থাকবো বলো? যাও যাও যাও, ওকে ভাগাও। আরে আমি রফিক ভাইকে বলবোটা কি? বলো যে আমি বাড়িতে নেই, সকালেই বেরিয়ে গেছি।
কবে ফিরবো তার কোনো ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তবে তুমি এইভাবে বারবার টাকা ধার করে একদম ঠিক করছো না, এই বলে দিচ্ছি। আরে রফিক ভাইসে, আসুন ভেতরে আসুন। না ভাবি, ভেতরে যাব না। নুরু ভাই বাড়িতে নেই? না ভাই, আপনার ভাই তো বাড়িতে নেই। সে সকালে বেরিয়েছে, এখনো তো ফেরেনি। ভাবি, নুরু ফিরলে একটু নুরুকে বলবেন আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে। আজ 5 মাস হতে চলল, অথচ এখনো টাকা ফেরত দেওয়ার কোনো নামই নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার ভাই ফিরলে তাকে বলবো। হ্যাঁ ভাবি, একটু বলবেন কবে যে আমার টাকাগুলো ফেরত পাবো কে জানে। আমার টাকাটা খুব দরকার ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বলবো ওনাকে। আমি আসি ভাবি। আচ্ছা ভাই। কি হলো, গেছে? চলে গেছে? হ্যাঁ চলে গেছে। যাক বাবা, এবার তাহলে আবার খাওয়া শুরু করা যাক। যাও, হাঁড়িতে যত মাংস আছে সব নিয়ে এসো। তোমার আসলে কোনো লজ্জা নেই। পাওনাদাররা এভাবে এসে টাকা চাচ্ছে, আর তুমি কিনা তাদের ভয়ে চৌকির নিচে গিয়ে লুকাচ্ছ। বলি এভাবে আর কতদিন চলবে? আহ, সেই একই ঘ্যান ঘ্যান। আবার শুরু করো না তো। খেতে বসছি, খেতে দাও। হ্যাঁ খাও, বেশি করে খাও, সেই সাথে আমার মাথাটাও খাও। খালি সারাদিন জ্ঞান দেবে। এত জ্ঞান দিয়ে আমি করবোটা কি বলো? শুনছো মিনা, দেখো তোমার চিঠি এসেছে। মনে হয় তোমার বাবার বাড়ি থেকে এসেছে গো। কই দেখি দেখি। চিঠিটা খুলে পড়ে দেখি কি লিখেছে। মনে হয় নেমন্তন্নের জন্যে বাবা যেতে লিখেছেন। নেমন্তন্ন? তা বেশ বেশ, ভালো খাবার খাওয়া হবে, কি বলো? আরে আগে চিঠিটা খুলে পড়তে তো দাও, কি লেখা আছে সেটা দেখি আগে। যা ভেবেছিলাম তাই, বাবা আমাদেরকে নেমন্তন্ন করেছেন। কদিন বেড়াতে বলেছেন, ওখানে কালই যেতে বলেছেন। বাহ, তাহলে তো বেশ ভালো কথা। তুমি তাহলে গোছগাছ শুরু করে দাও। হ্যাঁ, আমি গিয়ে গোছগাছ শুরু করে দিই। আমরা কাল সকাল সকালই চলে যাব, কি বলো? শ্বশুর বাড়ির ভালো ভালো খাবার বলে কথা। যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি খেতে পারবো। তোমার তো শুধু এই একটাই চিন্তা, শুধু খাওয়া আর খাওয়া। এছাড়া কি তুমি কিছু চিন্তা করতে পারো না, তাই না? তুমি এমন কেন বলো তো? আমার একটু ভালো খাওয়া তুমি সহ্যই করতে পারো না। শ্বশুর বাড়ির লোকজন আমাকে আদর আপ্যায়ন করে খাওয়াবে, তোমার সেটাও সহ্য হচ্ছে না। যা তা একেবারে। এই লোকটাকে নিয়ে আমি আর পারলাম না বাপু। ভালো খাবার ছাড়া সে আর দুনিয়ার কিছুই চেনে না। বাবা, আজ তো অনেক গরম পড়েছে। হাঁটতে হাঁটতে কাহিল হয়ে গেলাম। বাবা, আমাকেও কোলে নাও। আরে বেটা, তোকে কোলে নিয়ে হাঁটতে গেলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে রে। না বাবা, আমাকে কোলে নাও, আমি আর হাঁটতে পারছি না। আরে বেটা, নানা বাড়িতে গিয়ে তো ভালো মন্দ খেতে হবে। হেঁটে হেঁটে খিদেটা বাড়িয়ে নে, কেমন? নিজে যেমন পেটুক, আমার ছেলেটাকেও সেরকম পেটুক বানাচ্ছে। সারা দিন শুধু খাই খাই। আরে, আমরা একটু ভালো মন্দ খেতে ভালোবাসি, এটা নিয়ে এমন করার কি আছে? সব কিছুতেই শুধু তোমার অভিযোগ, অভিযোগ আর অভিযোগ। তোমার কাণ্ড কারখানা দেখেই অভিযোগ করি। কোথায় ছেলেটাকে একটু শেখাবে যে একদিন পর নানা বাড়ি যাচ্ছ, সবার সাথে দেখা হলে কিভাবে সুন্দর করে কথা বলবে, সুন্দর করে ব্যবহার করবে, তা না নানা বাড়ি গিয়ে ভালো মন্দ খেতে হবে। আরে, শেখে শিখবে, সময় আসলে ঠিকই ওসব বাদে শিখে যাবে, বুঝলে? এতটুকু বাচ্চা ছেলে, এখন এত কঠিন কঠিন জিনিস শিখিয়ে কি লাভ বলো? বাবা, আমাকে কোলে নাও, আমি আর হাঁটতে পারছি না। বাবারে বাবা, এই ছেলে তো দেখছি কোলে উঠেই ছাড়বে। কত বড় ছেলে। আয় আয় বাবা, কোলে আয় আয়। বাবা, ও বাবা, নানা বাড়ি আর কত দূর? এই তো বাবা, আর অল্প রাস্তা বাকি আছে রে। আমরা চলে এসেছি। আরে, এই যে মিনারা চলে এসেছে। আরে নানু ভাই, তুমি বাবার কোলে থেকে নামো। আসো আসো, আমার কাছে আসো। নানা ভাই, নানা ভাই।
তারপর জামাই বাবাজি, কি খবর? মিনা, কেমন আছিস তোরা? টুনুকে কোলে নিয়ে আসতে আসতে হাঁপিয়ে গেছি বাবা, একটু জিরিয়ে নেই। আমি ভালো আছি বাবা, আপনারা কেমন আছেন? আমরা তো ভালোই আছি রে। কতদিন পর তোমাদের দেখলাম, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে বাবা, কতদিন পর তোমাদেরকে দেখলাম। আমরা তো তোদের জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। আরে কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো কেন? ওদেরকে ভেতরে নিয়ে যাও। যাও যাও জামাই বাবাজি, ভেতরে যাও। মিনা, যা ভেতরে যা, হাত মুখ ধুয়ে বিশ্রাম কর। হ্যাঁ হ্যাঁ জামাই বাবাজি, এসো, ভেতরে এসো। তোমরা ভেতরে যাও, আমি আমার নানু ভাইকে নিয়ে আসছি। কি নানু ভাই, আমার কাঁধে চড়বে নাকি? হ্যাঁ নানা ভাই, আমি তোমার কাঁধে চড়বো। কতদিন তোমার ঘাড়ে চড়ি না আমি। এসো, তোমাকে আমি আমার কাঁধে নেই। বাহ বাহ মা, আপনি কত কিছু রান্না করেছেন। এত রান্না করার কি প্রয়োজন ছিল? কি হলো বাবা, তোমরা কতদিন পর এলে? একটু ভালো মতো তোমাদের খাওয়াবো না? তুমি কিন্তু বাবা লজ্জা করো না। তোমার যা ভালো লাগে তুমি নিজে তুলে নিয়ে খাও, কেমন? না বাবা, খাওয়া সামনে রেখে লজ্জা কিসের? আমি তাহলে খাওয়া শুরু করি, ঠিক আছে? খাও বাবা খাও, তোমার যা ভালো লাগে সেটাই খাও। হ্যাঁ মা, তাই খাচ্ছি। টুনু বাবা, বেশি করে খা। তোর নানি জান খুব ভালো রান্না করে, বুঝলি, খুব ভালো রান্না করে। মিনা, তুই কিছু নিচ্ছিস না কেন? দে, থালাটা এগিয়ে দে, তোকেও একটু মাংস দি। না না মা, আমাকে একটু সবজি দাও। তোমাদের জামাই তো মাছ মাংস ছাড়া বাড়িতে আর কিছু আনেই না। মাংস খেতে খেতে আমার মাংসের ওপর থেকে রুচি উঠে যাচ্ছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দে, থালাটা এগিয়ে দে। তুই একটু সবজি দিয়ে আপাতত খা, পরে মাংস নিস। জামাই বাবাজির দোকান মনে হয় খুব ভালো চলছে, তাই না? ওই চলে আর কি বাবা। আচ্ছা, বেশ বেশ। আজকের খাওয়াটা খুব দারুণ হলো, পেটও ভরলো, মনও ভরে গেল। আহ, কই গো সবাই, এসো খেতে এসো, খাবার তৈরি। বাহ, আজ বড় মাছের কালিয়া, মাংসের কোপ্তা, কোরমা সবই আমার খুব পছন্দের। আহ, খুব পছন্দের। মা, আমি তাহলে খাওয়া শুরু করি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি খাও। তুমি বসে থেকো না বাবা, খাওয়া শুরু করো। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। মা, আপনাদের এত আদর যত্ন পেয়ে আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না। আমি ভাবছি আরো দুদিন এখানে থেকে যাই। কি বলো মিনা? না না, আমি কালই চলে যাব। কি বলছো কি তুমি? নিজের ঘর বাড়ি ফেলে এখানে এতদিন থাকবো নাকি? আরে কি বলছো এটা? এটা তো তোমার বাবার বাড়ি, আর বাবার বাড়িতে যতদিন ইচ্ছে ততদিন থাকা যায়, তাই না মা? জামাই বাবাজি, মিনা যখন কাল চলে যেতে চাচ্ছে, না হয়ে যাক না, পরে আবার। না মা, কি যে বলেন, আবার পরে কবে আসতে পারবে কে জানে। মিনা, বুঝলে, মন ভরে বেরিয়ে নাও, আমার কোনো আপত্তি নেই। কোনো আপত্তি নেই আমার। কি করি বলো তো, বড্ড চিন্তায় পড়ে গেলাম। জামাই যেভাবে মাছ মাংস খায়, ঘরের সব মাছ মাংসই তো শেষ হয়ে গেল। আমি তো তাই ভাবছি, হাতে এখন কোনো টাকাও নেই যে নতুন করে বাজার করব। তারপর তারা বলছে আরো দুদিন নাকি থাকবে। কি করা যায়? এক কাজ করি, কাল বরং শাকসবজি দিয়ে সমস্ত পথ করি। জামাইকে তো খাওয়াতে হবে, না খাইয়ে তো আর রাখতে পারবো না। হ্যাঁ, তাই বরং করো। তোমার হাতের সবজির পদ তো মাংসের চাইতেও খেতে বেশি মজা হয়। কই গো সবাই, এসো খেতে এসো। বাহ মা, বাহ, একদম সময় মতো রান্না শেষ করে একদম সময় মতো ডাকেন। এসো বাবা, খেতে বসো। আজ তেমন কিছুই রান্না করিনি, সব নিরামিষ পদ, সবকিছু শাকসবজি দিয়ে রান্না করা। খেয়ে কিন্তু সবাই বলবে কেমন হয়েছে। কি বলেন মা,
নিরামিষ? হ্যাঁ, আজ সবকিছুই শাকসবজি দিয়ে তৈরি করা। খেয়ে দেখো না কেমন হয়েছে। গত 2 দিন ধরে তো শুধু আমিষই খাওয়া হলো, তাই ভাবলাম আজ শুধু নিরামিষ পদ করি। আমি তো শাকসবজি খেতে পারি না মা। মাছ মাংস ছাড়া আমার গলা দিয়ে কোনো খাবারই নামে না। রোজ রোজ মাংস খেতে কি ভালো লাগে বাবা? স্বাস্থ্য ঝুঁকি থাকে। আজ একটু শাকসবজি খাও, কাল না হয় আবার মাছ মাংস খেও। না মা, ঠিক আছে, আমার ক্ষুধা নেই, আমি খাবো না। তোমার মা আমাকে আজকে শাক লতা পাতা খাওয়াতে চেয়েছে কেন বলো? একটু মাংস করলে কি দোষ হতো? আমি কি এ বাড়িতে রোজ বেড়াতে আসি নাকি? 2 দিন না হয় থাকতে এসেছি, তাতে কি এমন দোষ হয়েছে যে আমাকে শাক লতা পাতা খাওয়াতে হবে? আহ, এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? মা শুনতে পাবে তো। শুনুক না, আমি তো শোনাতেই চাই। আমি কি গরু ছাগল যে শাক লতা পাতা খাওয়াতে হবে আমাকে? মাছ মাংস যদি খাওয়াতে না পারে তাহলে নেমন্তন্ন করে কেন বলো? কেন করে? আহ, একদিন নিরামিষ খেলে কি এমন ক্ষতি হতো তোমার? আর মায়ের যা গুণ, তার হাতে রান্না করা নিরামিষ পদ খেতে তো অসাধারণ হয়। মাছ মাংসের চাইতেও বেশি মজা হয়, খেলে বুঝতে পারতে। নিরামিষ রান্না করা এটা আবার কোনো গুণ হলো নাকি? নিরামিষ পদ তো যে কেউ রান্না করতে পারে, এটার কি এমন বড় ব্যাপার? আর নিরামিষ কি কখনো মাছ মাংসের চাইতে বেশি মজা হতে পারে? কখনোই না, কখনোই না। জামাই বাবাজি, আমি তোমার সব কথাই শুনতে পেরেছি। তুমি বলেছো নিরামিষ যে কেউ রান্না করতে পারে। নিরামিষ পদ রান্না করতে কোনো গুণের দরকার হয় না। তা তুমি কি পারবে রান্না করতে? এ আবার এমন কি ব্যাপার? না পারার কি আছে? সবজিতে একটু মশলা দিয়ে নাড়াচাড়া করলেই নিরামিষ হয়ে যায়, এতে আবার কঠিন কি আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক। তুমি যখন বলছো নিরামিষ পদ যে কেউই রান্না করতে পারে, তাহলে তুমি না হয় আমাদেরকে একটা সবজি দিয়ে কয়েকটা পদ করে খাওয়াও, কি বলো? আমি রান্না করব? কি জামাই বাবাজি, খুব তো বলেছিলে নিরামিষ পদ যে কেউই রান্না করতে পারে। তা এখন এত ভয় পাচ্ছ কেন? না তো, ভয় পাবো কেন? নিরামিষ পদ যে কেউ রান্না করতে পারে। ঠিক আছে, আমি আপনাদেরকে নিরামিষ পদ রান্না করে খাওয়াবো। বলুন কোন সবজি দিয়ে রান্না করতে হবে বলুন। বেগুন? তুমি কাল বেগুন দিয়ে কয়টা পদ রান্না করতে পারো দেখা যাক। আর আমিও কয়েকটা পদ রান্না করব, দেখবো কার রান্না বেশি ভালো হয়। আমার রান্না আপনার চাইতেও ভালো হবে, আপনি দেখে নেবেন। নিরামিষ পদ এটা কোনো ব্যাপারই না। দেখবেন আমি বেগুন দিয়ে কত কিছু বানাতে পারি। আচ্ছা, সে দেখা যাবে। আজ দেখবেন মা, বেগুন দিয়ে আমি কত কিছু করতে পারি। ঠিক আছে, চলো দেখা যাক তুমি আজ কেমন রান্না করো। কি গো জামাই, বেগুন রান্না হলো? এ কি, এখানে তো মনে হচ্ছে ভূমিকম্প হয়ে গেছে। জামাই, তোমার এরকম দশা হলো কি করে? আমরা তো সেই কখন থেকে জামাইয়ের হাতের বেগুনের রান্না খাবো বলে বসে আছি। হ্যাঁ, আজ বাবার হাতের রান্না খাবো, কি মজা কি মজা। বিয়ের পর থেকে সবসময় তো আমি তোমাকে রান্না করে খাইয়েছি, আজ তোমার হাতে রান্না খাবো, তাও আবার বেগুনের পদ। ভাবতেই যে আমার কি ভালো লাগছে। আমি হার মেনেছি, আমার পক্ষে বেগুন রান্না করা সম্ভব নয়। সে কি জামাই, তুমি বলেছো, তুমি না বলেছিলে নিরামিষ পদ যে কেউ রান্না করতে পারে? তাহলে তোমার এই হাল কেন? আমি বুঝতে পেরেছি মা, নিরামিষ পদ রান্না করা যে কারো পক্ষে সম্ভব নয়। আমাকে ক্ষমা করে দিন মা, আপনি আসলে অনেক গুণী মা। অবশেষে তুমি বুঝতে পেরেছো, তাতেই আমি খুশি। আমি আর কখনো খাবারকে ছোট করে দেখব না মা, যা পাবো তাই খাবো। ধার করে মাছ মাংস খাওয়াও বন্ধ করে দেব। যাক বাবা, অবশেষে সুমতি হলো তোমার। হ্যাঁ, রান্না করতে গিয়ে প্রচন্ড খিদা লেগে গেল। আপনার হাতে ওটা কি মা? এটা এটা হচ্ছে একটা বেগুনের পদ, আচারি বেগুন। আচারি বেগুন? একটু খেয়ে দেখি তো। বাহ, এ তো অসাধারণ। না, আমি এখন থেকে নিরামিষ পদই খাবো। মা, আজ আপনি শুধু নিরামিষ পদ করবেন। এখন বুঝতে পারছি, রান্নার গুণ থাকলে সব রান্নায় অসাধারণ হয়।
আমিও নিরামিষ খাবো বাবা, আমিও খাবো, হা হা হা। হ্যাঁ বাবা, অবশ্যই অবশ্যই। এখন থেকে শুধু মাছ মাংস না, আমরা সব কিছুই খাবো রে। যাদবপুর নামের একটি গ্রামে যতীন নামের একজন জমিদার বাস করত। যতীন জমিদার খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি গ্রামের গরিব দুঃখী মানুষদের সাহায্যে সব সময় এগিয়ে আসতেন। কি গো, এখানে চুপচাপ বসে আছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? না গো, শরীর ভালো আছে, এমনি বসে একটু চিন্তা ভাবনা করছি। কি নিয়ে অত চিন্তা করছো? গিন্নি, আমাদের তো কোনো ছেলে সন্তান নেই, তাহলে আমার মৃত্যুর পর আমার এই ধন সম্পত্তির দেখাশোনা কে করবে? ওমা, এ নিয়ে আবার এত চিন্তা কিসের? ছেলে সন্তান নেই তো কি হয়েছে? আমাদের মেয়েরা কি কোনো ছেলের চেয়ে কম নাকি? ওরা তো সব কাজেই পারদর্শী। শিকার করা, ঘোড়ায় চড়া, কেরাত খেলা সবই তো ওরা করতে পারে। হ্যাঁ, তা তো পারেই, কিন্তু আবার কিন্তু কেন? আমার মেয়েরা তো সব তোমার জমি জমা রক্ষণাবেক্ষণের কাজেও তোমায় সাহায্য করে। আর আমার মেয়েরা একাই ধন সম্পত্তি সব দেখাশোনা করতে পারবে, সেই ক্ষমতা তাদের আছে। হ্যাঁ গো, তা তো আমি জানি। আমার মেয়েদের মধ্যে সবাই তো অনেক যোগ্য, কিন্তু একটা ছেলে থাকলে আমার পর আমার সবকিছু দেখাশোনা সে করত, বুঝলে? কেন? আমার মেয়েরা তো তোমার পর সবকিছু দেখাশোনা করতে পারবে। আমার মেয়েদের তুমি কম কিসে ভাবছো? হ্যাঁ গিন্নি, তোমার কথা অবশ্য ঠিক। আমার মেয়েরাও কোনো দিক থেকে কোনো কিছুর কম না। একটা ছেলে যা করতে পারে, আমার মেয়েরাও সেটা করতে পারে। হ্যাঁ গো, আমি তো তোমাকে সে কথাই বলতে চাচ্ছি, কিন্তু তুমি তো সেই একই কথাই বলে চলেছ। কিন্তু গিন্নি, 3 মেয়ের মধ্যে আমার সকল কিছুর দায় দায়িত্ব কাকে দেই বলতো? এটা তো আরেকটা চিন্তার বিষয়। শোনো, আমার 3 মেয়ের মধ্যে যাকে তুমি সবচেয়ে বেশি যোগ্য বলে মনে করবে, তাকেই তোমার সবকিছুর দায়িত্ব দেবে। কিন্তু কিভাবে বুঝবো কে বেশি যোগ্য? কিভাবে মানে? তুমি মেয়েদের পরীক্ষা নাও, তোমার সকল পরীক্ষায় যে প্রথম হবে তুমি তাকেই সবকিছুর দায়িত্ব দেবে। হ্যাঁ গিন্নি, কথাটা তো খুব ভালো বলেছ। আমি কাল থেকেই মেয়েদের পরীক্ষা নিতে শুরু করব। হ্যাঁ গো, তাই করো তাহলে। গিন্নি, তুমি মেয়েদেরকে আমার কাছে ডেকে নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি মেয়েদের ডেকে আনছি। যদি তার মেয়েদের ঘরে গিয়ে দেখলো কোনো মেয়ে তরবারি চালাচ্ছে, কেউ শরীর চর্চা করছে, কেউ আবার ক্যারাত করছে। শিপা, দীপা, নিপা, কি করছিস তোরা? তোরা কি সারাদিন এইসব নিয়েই থাকিস নাকি? কেন রে, একটু মেয়েদের মতো সাজগোজও তো করতে পারিস, তা না সারাদিন শুধু ছেলেদের মতো কাজ করে বেড়াস। আচ্ছা মা, তুমি তো বলো আমরা 3 বোন ছেলের মতো, তাহলে ছেলে হতে গেলে তো ছেলেদের মতোই কাজ শিখতে হবে। হ্যাঁ মা, দিদি তো ঠিকই বলেছে। তোমরাই তো বলো ছেলে না হলে তোমাদের দেখাশোনা করবে কে? তাই তো আমরা তোমাদের ছেলে হওয়ার সম্পূর্ণ চেষ্টা করছি। হ্যাঁ রে মা, সবই তো বুঝলাম। মা, এখন তুমি কেন এসেছো সেটা বলো। ও হ্যাঁ, তোদের সাথে কথা বলতে বলতে তো ভুলেই গিয়েছিলাম, তোদের বাবা তোদের ডাকছে। চল তো, চল তোরা আমার সাথে। কেন মা, এই সময় বাবা হঠাৎ ডেকে পাঠালেন কেন? সেটা তো আমি জানি না, চল তোরা, সেটা তোদের বাবাকেই গিয়ে জিজ্ঞেস কর। ঠিক আছে মা, চলো তাহলে বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করব। বাবা, আমাদের ডেকেছেন? হ্যাঁ রে মা, আয় আয় আয়, তোরা ভেতরে আয়, এখানে বস সবাই। বাবা, হঠাৎ আমাদের সবাইকে একসাথে ডাকলেন যে? হ্যাঁ রে, তোদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তাই তোদের ডেকেছি। হ্যাঁ বাবা, বলুন না কি বলবেন। শোন রে মা, তোরা তো জানিস তোদের বাবা তোদের সবাইকে খুব ভালোবাসে, তোদের সবাইকে এক চোখে দেখে, কাউকে কম আর কাউকে বেশি এমন কখনো করে না। হ্যাঁ বাবা, আমরা তো সেটা জানি, আপনি হঠাৎ এসব বলছেন কেন? দিন দিন আমার বয়স হয়ে যাচ্ছে রে, কাজ করার ক্ষমতা কমে আসবে এখন, তাই আমি চাইছি আমার সবকিছুর দায় দায়িত্ব তোদের কোনো একজনকে দিয়ে দেব। শোন, তোদের একজনকে দেবে মানে সবকিছুর দায়িত্ব দেখাশোনা করবে সে, যে সব দিক থেকে পারদর্শী।
কারণ যে কোনো জিনিসের একাধিক মালিক হলে সেগুলোর দেখাশোনা খুব অবহেলার সাথে হয়। তাই তোদের বাবা তার দায়িত্ব তোদের মধ্যে যে কোনো একজনকে দিতে চাইছে। হ্যাঁ, বাবা নিশ্চয়ই ঠিক বলেছে। দিদিকে দিন, আমাদের কোনো সমস্যা নেই। না না বাবা, আমি বড় তো কি হয়েছে, দীপালিপাও আমার থেকে কোনো অংশে কম নয়। তোমরা চুপ করো। আমি জানি আমার মেয়েরা কেউ কারোর থেকে কম না। এজন্যই তো আমি তোমাদের 3 বোনকে কিছু পরীক্ষা দেব। সেই পরীক্ষায় যে প্রথম হবে আমি তাকেই আমার সহায় সম্পত্তির দায় দায়িত্ব দেব। তোমাদের বাবার বিচারে কোনো ভুল মনে হলে এখনই বলতে পারো। না না, আমাদের কোনো সমস্যা নেই, বাবা যেটা ভালো বোঝেন সেটাই হবে। আমিও তোমাদের কাছ থেকে এমন উত্তর আশা করেছিলাম। তাহলে তোমরা যাও, গিয়ে প্রস্তুতি নাও। কাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। ঠিক আছে বাবা, আমরা তাহলে গেলাম। পরের দিন সকালে যতীন তাদের 3 বোনকে ডেকে পাঠালেন। বাবা, আমাদের ডেকেছেন? হ্যাঁ মা, চলো, আজ তোমাদের দৌড় প্রতিযোগিতা হবে। আমরা প্রস্তুত বাবা। আচ্ছা বেশ, তোমরা তোমার এই 1 বিঘা জমির ওপর প্রথম থেকে জমির শেষ মাথা অবধি দৌড় দেবে, কেমন? ঠিক আছে বাবা। এরপর দৌড় প্রতিযোগিতায় যতীনের 3 মেয়ে প্রথম হলো। তরবারি প্রতিযোগিতা হলো, তাতে 3 জন কেউ কাউকে হারাতে পারল না। বাবা, এবার কি করে পরীক্ষা হবে? না মা, আজ তোমাদের আর কোনো পরীক্ষা হবে না। তোমরা তোমাদের ঘরে যাও, সময় হলে আমি তোমাদের ডাকবো। তারা 3 বোন ঘরে চলে এলো। জমিদার মশাই গম্ভীর মুখে বসে ভাবতে শুরু করলো। কি গো, তোমার কি হয়েছে? মুখ এমন ভার করে বসে আছো কেন? গিন্নি, আমার মেয়েরা তো কেউ কাউকে কোনো কাজে হারাতে পারছে না। তাহলে আমি আমার এত সহায় সম্পত্তির দায় দায়িত্ব কাকে দেব? শোনো, তোমার মেয়েরা যে কাজে পারদর্শী সেই কাজের পরীক্ষা নিলে তো হবে না। এমন কোনো কাজের পরীক্ষা নিতে হবে যে কাজ ওরা কখনো করেনি। তাহলেই তো তুমি বুঝতে পারবে কে যোগ্য। বাহ গিন্নি, তুমি তো খুব ভালো কথা বলেছ। এমন সুন্দর বুদ্ধি তো আমার মাথায় আসেনি। তুমি তো আমার সব চিন্তাই দূর করে দিলে। হ্যাঁ হ্যাঁ, জ্ঞানী লোকে বলে বউয়ের সাথে কথা বললে সব চিন্তা ভাবনা দূর হয়ে যায়, কিন্তু পুরুষ মানুষ তো সেটা মানে না। গিন্নি, তুমি যে কি বলো না। চলো চলো, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি চলো। পরদিন সকালে উঠে যতীন বাইরে হাঁটতে বের হলো। হাঁটতে হাঁটতে সে চিন্তা করতে লাগলো যে কি এমন জিনিস আছে যা তার মেয়েরা করতে পারে না। হাঁটছে আর ভাবছে, হঠাৎ তার কানে মাইকের আওয়াজ ভেসে এলো রান্না প্রতিযোগিতার কথা। হ্যাঁ তাই তো, আমি আমার মেয়েদের রান্নার প্রতিযোগিতার পরীক্ষা নিলে কেমন হয়? এই কাজটা আমার মেয়েরা পারেই না। এই পরীক্ষাটা নিলে ওদের কাছেও কঠিন হবে। পরীক্ষা কঠিন না হলে সেটা নিয়ে মজা নেই। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। কি গো, খুব খুশি খুশি মনে হচ্ছে। মেয়েদের কি পরীক্ষা নেবে সেটা পেয়ে গেছো মনে হয়। হ্যাঁ গো গিন্নি, পেয়ে গেছি। মানে এমন পরীক্ষা নেব সেটা আমার মেয়েরাও কল্পনা করতে পারেনি। ও মা, তাই নাকি? সেটা কি এমন পরীক্ষা শুনি? না 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 না, এখন তো বলা যাবে না। মেয়েরা আসলে সবাইকে একসাথে বলবো। যাও, মেয়েদের ডেকে নিয়ে এসো। এই নাও, তোমার মেয়েরা চলে এসেছে, এবার বলো তো। ও, তোমরা এসে গেছো? তাহলে শোনো, এবার তোমাদের যে পরীক্ষাটা নেব সেটাই হবে তোমাদের শেষ পরীক্ষা। এই পরীক্ষায় যে প্রথম হবে তাকে আমি আমার সবকিছুর দায়িত্ব দিয়ে যাব। শোনো মা, তোমাদের পরীক্ষা হলো রান্নার প্রতিযোগিতা। রান্না করে তোমাদের যার খাবার সেরা স্বাদের হবে সেই হবে আমার সবকিছুর উত্তরাধিকারী। রান্না প্রতিযোগিতা? এটা আবার কেমন পরীক্ষা? হ্যাঁ বাবা, তোমার সহায় সম্পত্তি দেখাশোনা করার জন্য রান্নার পরীক্ষা দেওয়ার কি আছে? ওগুলোর জন্য তো রান্নার কোনো প্রয়োজন নেই। তাছাড়া বাবা, আমরা কেউই তো রান্না পারি না। হ্যাঁ গো, ওরা তো কেউ কখনো রান্নাঘরেই যায়নি, তাহলে এই পরীক্ষা দেবে কেমন করে?
ওরা তো এটা পারবেই না। তাহলে শোনো, এটাই তোমাদের পরীক্ষা। এতদিন তোমরা যেগুলো পারো আমি সেটাই পরীক্ষা নিচ্ছিলাম। এজন্যই তোমরা কেউ কাউকে হারাতে পারোনি। তাই আমি ঠিক করেছি তোমাদের এমন এক পরীক্ষা নেব যাতে তোমরা সেটা না পারো। কিন্তু এই পরীক্ষা তো ওরা কেউ পাশ করতে পারবে না, সবাই হেরে যাবে। তাহলে পরীক্ষা নিয়ে লাভ কি? শোনো, আজ থেকে ঠিক 7 দিন পর তোমাদের রান্নার প্রতিযোগিতা হবে। আজ থেকে 7 দিন তোমরা কিভাবে রান্না করতে হয় সেগুলো শিখবে। 7 দিন পর তোমাদের পরীক্ষা হবে। হ্যাঁ গো, এবার বুঝেছি। তা মেয়েদের কি রান্না করতে হবে সেটা তো বলে দাও। শোনো, শিপা, দীপা, নিপা, তোমরা এক একজন 5 পদের খাবার রান্না করবে। তা বাবা, কি পদ রান্না করতে হবে? তোমাদের ইচ্ছা, যার যেটা ভালো লাগে সে সেটাই রান্না করবে। আর এটা আমি তোমাদের ইচ্ছার ওপর ছেড়ে দিলাম। এখন থেকে 7 দিন তোমাদের মায়ের কাছ থেকে রান্না করা শিখে নাও। তোমাদের মায়ের রান্নার হাত খুব ভালো। ঠিক আছে বাবা, তাই হবে। আমরা আজ থেকে রান্না শেখার কাজ শুরু করব। ঠিক আছে মা, তাহলে তোমরা এখন যাও। আচ্ছা দিদি, বাবা এটা কেন করলো বলতো? আমরা জীবন ধরে দৌড়, মারপিট, লাফ এসব শিখলাম, আর বাবা কিনা এখন রান্নার পরীক্ষা নেবে? হ্যাঁ রে দীপা, তুই তো ঠিকই বলেছিস। কি জানি বাবার মাথায় বুদ্ধিটা এলো কোথা থেকে। এইসব রান্না বাড়া আমার একেবারেই ভাল লাগে না। হ্যাঁ রে দিদি, আমারও যে ভাল লাগে না। দিদি চলো না, মা তোমাদের রান্নাঘরে ডাকছে। মা বললো রান্না করবে, আর আমরা দেখবো কেমন করে রান্না করতে হয়। নিপা তুই যা, আমার ভালো লাগছে না, আমি কাল যাব। হ্যাঁ নিপা তুই যা, আমারও খুব ঘুম পাচ্ছে। তুই যা, আমি একটু পরে আসছি। ঠিক আছে দিদি, তোমরা থাকো, আমি গেলাম তাহলে। হ্যাঁ যা তাহলে। কি রে নিপা, তুই একা এলি যে? তোর দিদিরা কোথায়? মা, দিদিরা বললো একটু পরে আসবে। ও তাই? তাহলে আমি রান্না শুরু করি, তুই দেখ। ভালো করে দেখে মনে রাখবি কিন্তু। হ্যাঁ মা, রাখবো। যদি বিভিন্ন রকমের রান্না করলো, আর নিপা সেগুলো মনোযোগ সহকারে দেখতে লাগলো। মা, রান্না করাও তো খুব কঠিন কাজ। কোনটা কেমন করে রান্না করতে হবে, সেটা কেমন মশলাপাতি দিতে হবে, এগুলো তো সব মনে রাখতে হবে। আমি তো ভাবতাম রান্না খুব সহজ, কিন্তু এখন দেখছি রান্না করাও খুব কঠিন। হ্যাঁ রে নিপা, পৃথিবীতে কোনো কাজই সহজ নয়, কিন্তু সকল কাজ মনোযোগ সহকারে শিখলে সেটা সহজ হয়ে যায়। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আজ তাহলে যা, কাল আবার অন্য কিছু শেখাবো। ঠিক আছে মা। পরদিন সকালে। কিরে নিপা, কোথায় যাচ্ছিস? কেন দিদি, রান্না শিখতে যাচ্ছি। তোমরা শিখবে না? তুই গিয়ে শিখতো, আমাদের এসব শেখা লাগবে না। রান্না করা কি এমন কঠিন কাজ, ওটা আমরা নিজেরাই শিখে নেব। না না দিদি, তোমরা যতটা সহজ ভাবছো, আসলে রান্না করা ততটাও সহজ না। রান্না করাও অনেক কঠিন। না শিখলে তো তোমরা রান্না করতে পারবে না। শোন, আমরা পারবো কি না পারবো সেটা তোকে চিন্তা করতে হবে না, সেটার চিন্তা আমরাই করব। তুই যা তো, তুই তোর কাজ কর গে। হ্যাঁ, আমাদের অত জ্ঞান দিতে হবে না। না না দিদি, আমি তোমাদের জ্ঞান দিচ্ছি না, আমি শুধু বলছি রান্না করাও অনেক কঠিন। তাই না কি রে? তরবারি চালানোর থেকেও কঠিন? ঘোড়া চালানোর থেকেও কি কঠিন? আমরা যদি এগুলো পারি তবে রান্নাটাও করতে পারবো। তোর শেখার ইচ্ছে তুই গিয়ে শেখ, আমাদের পিছু লাগিস না। এত শিখে করবিটা কি? তোদের থেকে দেখবি আমি সব ভালো রান্না করতে পারবো। আচ্ছা দিদি, তোমাদের যা ইচ্ছে করো, আমি তোমাদের কিচ্ছুটি বলবো না। তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো, আমি গেলাম। হ্যাঁ যা তো, আমাদের থেকে ছোট হয়ে তোর মুখ থেকে জ্ঞানের কথা শুনতে ইচ্ছে করছে না। ঠিক আছে দিদি, আমি আর তোমাদের কিচ্ছু বলবো না। কিরে নিপা, আজও তোর দিদিরা এলো না? না মা, দিদিরা বলেছে তারা রান্না শিখবে না, সব কঠিন কাজ পারে ওরা, তাই রান্নাটাও নিজেরাই করতে পারবে। এটা তাদের কারোর কাছ থেকে শেখা লাগবে না। কোনো কাজ না শিখে তাকে এভাবে সহজ বলাও ঠিক না। আচ্ছা থাক, ওদের যা ভালো লাগে তাই করুক। আয় তোকেই শেখাই। হেলামি করছে, এর ফল ওরা ঠিকই পাবে। শিপা ও দীপা রান্নাকে সহজ ভেবে একদিনও তাদের মায়ের কাছে রান্না শিখতে এলো না।
তারা মায়ের কাছে জিজ্ঞেসও করলো না কেমন করে রান্না করতে হয়। কিন্তু নিপা এই কদিনে অনেক রকমের রান্না শিখলো। সে রোজ তার মায়ের কাছে এসে রান্না শিখত। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। তাদের পরীক্ষার দিন চলে আসলো। কি গো গিন্নি, তোমার মেয়েরা প্রস্তুত তো পরীক্ষার জন্য? নিপা তো প্রস্তুত, কিন্তু কিন্তু কি গিন্নি? কিছু না বাবা, আমরাও প্রস্তুত। বেশ বেশ, চলো উঠানে। তোমাদের 3 বোনের জন্য 3টা চুলা আছে, সেখানে রান্না করবে। ওই দেখো ওখানে তোমাদের চুলা, আর রান্নার কাজে যা যা দরকার হয় সবকিছুই রাখা আছে। তোমাদের যে খাবার পছন্দ হয় তেমন 5টা খাবার রান্না করবে, কেমন? আচ্ছা বাবা, আমরা সময় মতো ঠিক রান্না করব। হ্যাঁ মা, তাড়াতাড়ি করো, বেশি দেরি করো না যেন আবার। হ্যাঁ বাবা, যাচ্ছি। আই চল তোরা। দিদি, কি রান্না করব আর কেমন করেই বা করব? আমি কি জানি, তোর যেটা ভালো লাগে সেটাই রান্না কর, আর যেভাবে রান্না করতে ইচ্ছে হয় সেভাবেই কর। আমি তো কিচ্ছুটি বুঝতে পারছি না, কিছু করব কেন যে রান্নাটা শিখলাম না। বাবাকে তো কখনো রান্না করে খাওয়াইনি, আজ যখন সুযোগ পেয়েছি আজ খুব মজা করে রান্না করব। গিন্নি, আজ আমার খুব ভালো লাগছে। কেন? আজ আমি আমার মেয়েদের হাতের রান্না খাবো ভেবেই আমার খুব আনন্দ লাগছে। নিশ্চয়ই ওদের রান্না খুব মজার হবে, এই আমার ভাবনা। হ্যাঁ, দেখা যাক তোমার মেয়েরা কেমন রান্না করে। তাদের 3 বোনের রান্না শেষ হলো। বাবা, আমাদের রান্না শেষ হয়ে গেছে। তাই নাকি? নিয়ে আয় মা, নিয়ে আয়। তোদের 3 বোনের খাবার আজ তৃপ্তি করে খাবো। কিরে শিপা, কি এমন রান্না করেছিস যেমন পোড়া গন্ধ বেরুচ্ছে? ইস, এই দেখো না বাবা, মাংস রান্না করেছি। এ মা, মাংস? এ তো সব পুড়ে গেছে। এত পোড়া খাবার কি কেউ মুখে দিতে পারে নাকি? তুই মাত্র একটি খাবার রান্না করেছিস, সেটাও আবার পোড়া। ওইটা দীপার রান্না করা খাবার, দেখো তো খেতে পারো কিনা। কি রে মা, তুই কি রান্না করেছিস? খাবার থেকে এমন কাঁচা গন্ধ বের হচ্ছে কেন? এই দেখুন বাবা, আপনার জন্য আমি চিংড়ি মাছের মালাইকারি করেছি। এই দেখো মা। ও মা দীপা, তুই মাছ চুলায় দিয়ে রান্না করিসনি? এমন কাঁচা মাছ নিয়ে চলে এসেছিস? এই কাঁচা মাছ কি কখনো খাওয়া যায় নাকি? ইস গিন্নি, কত আশা করেছিলাম মেয়েদের হাতের রান্না খাবো, সেই স্বাদ আমার পূরণ হলো না। আমার মেয়েরা কি ওসব খাবার নিয়ে আসছে? নিরাশ হচ্ছ কেন? এখনো তোমার ছোট মেয়ের রান্না বাকি আছে। বড় দুটোরই এই অবস্থা, ছোটটা না জানি কি নিয়ে আসে। আগে দেখো তো নিপা, তুই কি রান্না করেছিস মা? আহ, কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, বাহ। তাই তো, ঘ্রাণে চারদিক মম করছে। তা নিপা, তুই আমাদের জন্য কি রান্না করেছিস? বাবার পছন্দের বিরিয়ানি। আহ, এগুলো তো সব আমার প্রিয় খাবার। দে মা, খুব খিদে পেয়েছে। আহ মা, কি যে স্বাদ হয়েছে! এমন স্বাদের খাবার তো তোর মাও কখনো রান্না করতে পারেনি। আহ, সে কি স্বাদ! নিপা, তুই আমার থেকেও মজার রান্না করেছিস রে। শিপা, দীপা, তোরাও যদি চেষ্টা করতিস তাহলে তোরাও এমন খাবার রান্না করতে পারতিস। কিন্তু তোরা তো রান্নাকে খুব সহজ মনে করেছিস। এখন দেখলি তো পরিণতি। কথা মতো আমার ছোট মেয়ে রান্না প্রতিযোগিতায় জিতে গেছে, তাই আমার সবকিছুর দায় দায়িত্ব নিপার। আজ থেকে আমার সবকিছুর উত্তরাধিকারী হলো নিপা। আজ যদি তোরা রান্নাকে সামান্য না ভাবতিস তাহলে তোরাও সব দায়িত্ব পেতিস। হ্যাঁ রে, সব সময় মনে রাখবি, কোনো কাজকে কখনো সামান্য ভেবে তুচ্ছ করা ঠিক না। শুনলে শেফালি আপা, কাজ করবে না তো কি করবে? মা হওয়া কি আর সবার ভাগ্যে জোটে? আমাকে দেখো, এক ছেলের মা আমি, ওই তো এই ঘরের আলো। তুমি যা বলো মীরা, বাচ্চা দিতে পারিনি বলে আমি যেন সংসারের বোঝা। বোঝো না শেফালি আপা,
তোমারও তো একটা জায়গা আছে, সংসারের যাবতীয় কাজ তো সবই তোমার। আমি তো ছেলের দেখাশোনা করতেই ব্যস্ত। মীরা তো ঠিকই কইছে, তুমি তো আর নতুন কিছু করতাছ না। মীরা সংসারে সুখ লইয়া আইছে, ছেলেটা আমার মুখের হাসি। তাহলে আমি কি শুধু শুধু এই সংসারে আছি তোমাদের সেবা করার জন্য? আমার অনুভূতি, আমার যন্ত্রণা, এগুলো কি কারো চোখে পড়ে না? আবেগ দেখায় কি লাভ শেফালি? বাচ্চাই তো সংসারের আসল সুখ। মীরা সেটা দিছে, তাই তার প্রতি আমার যত্ন বেশি। তাহলে আমি কি তোমার জীবনের ভুল ছিলাম? এত বকবক না কইরা সংসারের কাজে মন দাও, যাও। তুমি এত কথা নিয়ে মাথা ঘামাচ্ছ আপা? সংসারের কত কাজ পড়ে রয়েছে, যাও তো সেগুলো সামলাও। আমার কাপড়গুলো নোংরা হয়ে রয়েছে, ওগুলো পরিষ্কার করে দাও। আচ্ছা, আমি যাচ্ছি। এই শোনো না, আপা ছিল বলে এতক্ষণ বলতে পারিনি। ওই দিন তোমাকে যে সোনার কানের দুলের ডিজাইন দেখালাম আর বললাম এটা আমাকে বানিয়ে দাও, সেটা কি বানাতে দিয়েছো? শুধু কি বানাইতে দিছি, বানানো শেষ হইলে সাথে করে আনছিও। আর শুধু কানের দুল না, তোমার লেগা শুধু কানের দুল বানাইলে কি আমার শান্তি লাগে? আমি আরো কিছু লই আইছি লগে কইরা। আরো কিছু? কি এনেছো বলো তো? এই যে এ তোমার সোনার কানের দুল, আর সাথে একজোড়া চুড়ি। আমার মীরা সুন্দরী রে, এটা পড়লে বেশ ভালো লাগবো মনে হইতাছিল, তাই লগে করে লইয়া পড়লাম। আহা, চুড়িও এনেছো? তুমি আমাকে কত ভালোবাসো। তুমি আমার সংসারের আলো মীরা, তোমার মুখের হাসিটাই তো আমার সবচাইতে বড় প্রাপ্তি। এই দুল আর চুড়ি পরলে আমাকে বেশ মানাবে মনে হয়। শেফালি আপা তো দেখলেই চলে যাবে। আর হুনো, ওই শেফালির সামনে এগুলা পরবা না, ঠিক আছে? ব্যাপারটা জানাজানি হইলে আবার অশান্তি শুরু হইব। আহা, তুমি এত চিন্তা করো কেন? আমি জানি কিভাবে গোপন রাখতে হয়। শেফালি আপার সামনে এসবের ঘ্রাণও পাবে না। ওইটাই করো মীরা। আর হুনো, আমি একটু বাজারে যাইতাছি। শেফালি কইল বাজার করতে হইব নাকি। আচ্ছা, যাও। শেফালি, ও শেফালি, এদিকে ওই না যাও। বাজার থেকে কি কি আনতে হইব কত? ডাল, তেল, নুন এই সব তো আনতেই হবে। আর কয়েকটা তাজা সবজি নিয়ে আসো। আর শুনছো, 1 কেজি পাঙ্গাস মাছ এনো। অনেকদিন হলো পাঙ্গাস খাই না। তুমি তো জানো পাঙ্গাস আমার খুব পছন্দের। পাঙ্গাস মাছ? তুমি কি একবারও ভাইবা দেখছো সংসারে কত খরচ বাড়ছে? সবজি, ডাল, তেল আনতে গিয়েই তো পকেট খালি হয়ে যেতে আছে, আর তুমি পাঙ্গাস মাছ খাইতে চাও? আমি তো সারাদিন রান্নাঘরে পড়ে থাকি। একটা দিন নিজের পছন্দের কিছু খেতে চাইলে এত রাগ হবে তোমার? তোমার চাহিদা আর শেষ হইব না শেফালি। সংসার চালাইতে যে কত কাঠখড় পোড়াইতে হয়, এইটা তুমি বুঝবার চাও না। আপা, তোমার এখনই পাঙ্গাস মাছ খাইতে হলো? আমাদের মতো সংসারে পাঙ্গাস মাছের জায়গা আছে নাকি? আমার ছেলেটার জন্য ভালো খাবার কেনার টাকা জোটানোই তো কঠিন হয়ে পড়েছে, আর তোমাকে এখনই পাঙ্গাস মাছ চাইতে হবে? আমি কি এত বড় অপরাধ করেছি? হ্যাঁ, একটা মাছ খাওয়ার কথাই তো বলেছি। তোমার শুধু নিজের আরামের কথা মনে থাকে, সংসারের কষ্টগুলো একটু চোখে পড়ে না। মীরার মতো সংসার চালানো শিখো আগে। তোমার এত অভিমান কিসের আপা? সংসারে থাকতে হলে হিসাব শিখতে হয়। পাঙ্গাস মাছ তো বড় লোকদের খাওয়া। শেফালি কোনো কথা না বলে তার রান্নার কাজে মন দেয়। সে রান্না করতে করতে ভাবে, আমার এই সংসারে কি কোনো মূল্য নেই? সকাল থেকে রাত কাজ করেই কাটাই, তবুও শুধু বকাই শুনি, অপমান শুনতে হয়। পাঙ্গাস মাছ খাওয়ার কথা বললাম, সেটাও যেন পাপ হয়ে গেল। হে আল্লাহ, তুমি আমার কষ্টটা দেখো। ওই দিন দুপুরে খাওয়ার সময় শেফালির জীবনের সবথেকে খারাপ মুহূর্তটা আসে। সে ভুল করে তরকারিতে লবণের পরিবর্তে চিনি দিয়ে ফেলে। এইটা কি রাখছো শেফালি? এইটা কি তরকারি নাকি রসগোল্লার ঝোল? আহা, তোমার বড় বউয়ের নতুন কৌশল। তরকারির জায়গায় মিষ্টির ঝোল খাওয়াবে এখন। আপা, সংসারের কাজগুলো ঠিকঠাক করে করতে পারো না, আর পাঙ্গাস মাছ চাও? ভুল হয়ে গেছে, এত কাজের চাপের মাঝে খেয়াল করতে পারিনি। ভুল করে তরকারিতে লবণ না দিয়ে চিনি দিয়ে ফেলেছি। ভুল? তোমার তো কাজের ভুলই শেষ হয় না শেফালি। বাচ্চা দিতে পারো না, রান্না বান্নাও ঠিক মতো করবা পারো না, তুমি আর এই ঘরে কি করতাছো? আমি এত বছর তোমার জন্য সব করেছি, এই ভুলের জন্য আমাকে এত কথা শুনতে হবে? তোমার তো একটাই কাজ আপা, সংসার সামলানো। সেটাও যদি ঠিক মতো না পারো, তাহলে তো তোমার থাকার আর দরকার নেই। ঠিকই কইছে মীরা, সংসারে যে নিজের প্রমাণ করবা পারে না, সে এইখানে থার যোগ্য না। তুমি এই বাড়ি থেকে বাইরে আসা এখনই। তুমি সত্যিই আমাকে তাড়িয়ে দেবে মতি?
এত বছর তোমার সাথেই কাটালাম, এই সংসারই তো আমার সব। তোমার সব এইখানে আর কোনো মূল্য রাখে না। এখনই বাড়ির থেকে বিদা হও। শেফালি আর কথা বাড়ায় না। সে এক কাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। এই অবেলায় তার যাওয়ার কোনো জায়গাও নেই। সে ভাবতে থাকে জঙ্গলে যেয়ে নদীতে ঝাঁপ দেবে। এই উদ্দেশ্যে সে জঙ্গলের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে একসময় নদীর পাড়ে এসে পড়ে। নদীর পাড়ে বসে সে জীবনের নানা কথা ভাবতে থাকে। তাদের জন্য সারা জীবন দিয়ে দিলাম, অথচ আমাকে এক কাপড়ে তাড়িয়ে দিল। মতি মিয়া, আমি কি এতটাই অপ্রয়োজনীয় ছিলাম তোমার জীবনে? না, এই জীবন রেখে কোনো লাভ নেই। এই ভেবেই সে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য উঠে দাঁড়ায়। তখনই নদীর কূলে চোখ পড়ে তার এক ঝাঁক মাছের দিকে। আরে, এতগুলো মাছ! এ তো পাঙ্কাশ মাছ বলেই মনে হচ্ছে। এত মাছ তো আমি মতি মিয়াকে এই মাছটাই আনতে বলেছিলাম। কতদিন হলো এই মাছ খাই না, অথচ আজ আমার সামনে এসেই হাজির। আগে মাছগুলো ধরি। শেফালি একটা কচুরিপানা দিয়ে বেশ কয়েকটি মাছ ধরে ফেলে। সে দেখে তার কচুরিপানার লোভে আরো অনেক মাছ সেখানে চলে এসেছে। আরে, এখানে তো অনেক মাছ! যদি আমি এভাবেই মাছ ধরতে পারি আর সেগুলো বাজারে বিক্রি করতে পারি, তাহলে তো আমার নিজের উপার্জন হবে, আর সংসারের জন্য কারো কাছে হাত পাততে হবে না, কারো বকাও শোনা লাগবে না। কি গো, কি মাছ এনেছো? দাম কত? পাঙ্গাস মাছ, একদম টাটকা, এই মাত্র নদী থেকে ধরেছি। ও, বেশ ভালোই তো দেখা যাচ্ছে। দাম কত বললে? 500 টাকায় এক জোড়া দেব। 500 টাকা তো অনেক দাম, কিন্তু তোমার মাছগুলো তো বেশ ভালো টাটকা, আর নদীর বলেই তো মনে হচ্ছে। ঠিক আছে, আমি সবই নেব। কয় জোড়া আছে এখানে? জি, এখানে 4 জোড়া আছে। ঠিক আছে, ঠিক আছে, এই নাও 2000 টাকা। আর এরকম মাছ কি রোজ নিয়ে আসো নাকি? হ্যাঁ, এখন থেকে রোজই পাবেন। ও আচ্ছা আচ্ছা, খেতে যদি ভালো হয় তাহলে আমি কিন্তু রোজই নিয়ে যাব। আমার বউটা আবার পাঙ্গাস খেতে খুবই পছন্দ করে, বুঝলে? আর এই বাজারে পাঙ্গাসের চাহিদাও অনেক। তা তুমি ভালোই ব্যবসা করতে পারবে। জি জি, বাসায় গিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এমন স্বাদের পাঙ্গাস মাছ আর কোথাও পাবেন না। আচ্ছা আচ্ছা, এখন মাছগুলো দাও দেখিনি, আমি যাই। বউ আমার আজকে বেজায় খুশি হবে। শেফালি ভাবতেও পারেনি এত দ্রুত তার মাছগুলো বিক্রি হয়ে যাবে। সে হাতে টাকা নিয়ে সে সেখান থেকে চলে যায়। বাজার থেকে ফেরার পথে সে আজ রাত থাকার জন্য বেশ কিছু জিনিস আর রান্নার জিনিসপত্র কিনে নিয়ে আসে। আজ রাতটা কোনো মতো এখানেই শুয়ে কাটিয়ে দিই, কাল এখানে একটা কুঁড়ে ঘরের মতো কিছু বানাতে হবে, আর কাল আরো বেশি করে মাছ ধরবো। বাজারে যে অনেক চাহিদা পাঙ্গাস মাছের। সেদিন সে কোনো রকম রাতটা কাটিয়ে দেয়। পরদিনই সে জঙ্গলের মধ্যকার নানা জিনিস কাজে লাগিয়ে সেখানে একটা কুঁড়ে ঘর তৈরি করে ফেলে। তারপরই চলে যায় মাছ ধরতে। আজ আরো বেশি করে মাছ ধরে সে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। আজও সে বেশ ভালো দামে সেগুলো বিক্রি করতে পারে। আজ থেকে আর কারো কাছে হাত পাততে হবে না, নিজের চেষ্টায় আমি সব করতে পারবো। আজ আমি নতুন করে শুরু করেছি। সংসার ছেড়ে আসার পর ভেবেছিলাম জীবন শেষ, অথচ আজ বুঝলাম জীবন এত সহজে শেষ হয় না। মা, একটু সাহায্য করতে পারবি? পায়ে একটু ব্যথা হয়েছে, চলতে পারতাছি না, কিছু খাইতে দে না আমায় মা। অবশ্যই, আপনি একটু বসুন, আমি খাবার আনছি। আর কোথায় ব্যথা পেয়েছেন দেখছি। এই যে নিন, আপনার জন্য পাঙ্গাস মাছের তরকারি আর ভাত এনেছি, পেট ভরে খান। তো তোর বাড়িতে আর কেউ নাই? না না, আমি এখানে একাই থাকি। কিন্তু কিন্তু এই জঙ্গলে একা একা কি করতেছস তুই? আমার স্বামী মতি মিয়া আমায় বের করে দিয়েছে, কারণ আমার কোনো বাচ্চা হয় না। সে তার ছোট বউ নিয়েই সংসার করছে, আর আমি এই জঙ্গলে এসে একা থাকতে শুরু করেছি। তুই যে আমার উপর দয়া দেখাইলি, এরকম দয়া আমায় আর কেউ করে না। আজ থেকে তুই আর চিন্তা করবি না। মা শোন, তোর স্বামী আবার তোর কাছে ফিরাইব, আর আর খুব দ্রুতই তোর সন্তান হইব।
এমন কিভাবে হবে? আমি তো অনেক কিছু হারিয়েছি, আর কিছুই আশা করি না। সেইটা লইয়া তোরে ভাবতে হইব না, তুই চিন্তা না কইরা অপেক্ষা কর। বৃদ্ধ আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়, আর শেফালি অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। শেফালি আবারও তার দৈনন্দিন কাজ চালিয়ে যেতে থাকে। এভাবে আবারও একদিন সকালে শেফালির ঘুম ভাঙে কারোর ডাক শুনে। এই যে, বাড়িতে কেউ আছেন? থাকলে একটু বাইরে আইসেন, আমার একটু সাহায্য লাগবো। অনেক দিন হইছে কিছু খাই না। আরে তুমি, তোমার এই হাল কেন? কি হলো তোমার? শেফালি, তুই তুই এনে থাওস? হ্যাঁ, আমি এখানেই থাকি, আর একা একা থাকি। কিন্তু তোমার এই হাল কিভাবে হলো সেটা বলো। মীরা আমার সব সহায় সম্পত্তি লইয়া অন্য এক পোলার লগে পালাইয়া গেছে। আমার পোলা ওই তাকেও লয়ে গেছে। আমি এখন পুরোই নিঃস্ব, ভিক্ষা কইরাই দিন চলে আমার। তো তুমি ভিক্ষা করছো? এখন আর আমার কিছু নাই শেফালি। আমি জানি আমি অনেক ভুল করছি, তোর লগে যেসব অন্যায় করছি তারই প্রতিদান এখন আমি পাইতাছি। আমায় তুই মাফ করে দে শেফালি। আর ছাড়ো তো, শোনো, আর ভিক্ষা করতে হবে না। এখন থেকে তুমি এখানেই থাকবে। শেফালি, তুই আমারে এত বড় উপকার করলি, আমি তোর কাছে কেমনে ক্ষমা চামো? স্বামী বউয়ের কাছে ক্ষমা চাচ্ছে? এটা কেমন কথা? আমি তো তোমার বউ, আমাদের সম্পর্কের মধ্যে আবার ক্ষমা চাওয়ার ব্যাপার থাকতে পারে নাকি? তুই অনেক বড় মনের মানুষ শেফালি। আমি জানি আমি তোর প্রতি যে অবিচার করছি, মানুষ চিনতে বড় ভুল করছিলাম আমি। তোমার জন্য মনে কোনো ক্ষোভ নেই। তুমি তো আমার স্বামী। আমি জানি জীবন কত কঠিন হতে পারে, তবে আমরা একে অপরের পাশে থাকবো এখন থেকে। তুই এখানে এতদিন একা একা রইছস কেমনে? ও নিয়ে তোমায় ভাবতে হবে না। এখানে আমি বেশ ভালোই আছি, আর তুমিও বেশ ভালোই থাকতে পারবে। কিন্তু কেমনে? ওই যে নদীটা দেখছো, সেখানে আমি কচুরিপানা দিয়ে পাঙ্গাস মাছ ধরি, আর বেশ ভালো পরিমাণে মাছ পাই প্রতিদিন। আর তা বিক্রি করেই আমাদের একার সংসারটা চলে যাবে। কচুরিপানা দিয়া পাঙ্গাস ধরস? এই কথা তো প্রথম শুনলাম আমি। প্রথম শোনো আর যাই শোনো, এখন থেকে তুমি আর আমি একসাথে মিলে পাঙ্গাস ধরবো আর বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, তোর কথাই রইল। এবার থেকে তারা দুজন মিলে পাঙ্গাস ধরা শুরু করে, আর দুজন একসাথে বাজারে বিক্রি করতে থাকে। অল্প কিছুদিনের মধ্যেই তাদের কুঁড়ে ঘরের জায়গায় একটি দালান ঘর তৈরি করে ফেলে। আর সব থেকে আনন্দের বিষয় হলো, বছর ঘুরতেই তাদের কোল জুড়ে একটা পুত্র সন্তান আসে।